দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত টক শো সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও সেরকমই কয়েকটি টপিক আমরা আলোচনা করব। তবে আলোচনায় যাবার পূর্বে দুজন অতিথি এসেছেন স্টুডিওতে, তাদেরকে পরিচিত করিয়ে দিব। ডানে আছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ, এবং বামে আছেন জনাব মোস্তফা কামাল, লেখক ও সাংবাদিক। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির একটা চলমান প্রক্রিয়া আছে আমরা জানি, সেটার বৈধতা প্রশ্নে একটা রায় ঘোষণা করা হবে 4 ডিসেম্বর, এবং সেদিন জানা যাবে যে টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে যাবে কিনা। এবং বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এটার বিরোধিতা করে আসছে। তারা বলছেন যে দেশের বন্দরকে কারোর হাতে তুলে দেওয়া ঠিক হবে না। আমি প্রথমে যাব রতন ভাই আপনার কাছে, যে চুক্তি করা মানে কি আসলে বন্দর কারোর হাতে তুলে দেওয়া? ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর নিয়ে যখন আমরা কথা বলি তখন আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে চট্টগ্রাম বন্দরের ভূমিকাটা কি, চট্টগ্রাম বন্দরের অবস্থানটা কি, চট্টগ্রাম বন্দরের সক্ষমতাটা কি, চট্টগ্রাম বন্দরের দুর্বলতারা কোথায়, এবং চট্টগ্রাম বন্দর কিভাবে লাভজনকভাবে অপারেট করা যেতে পারে। চট্টগ্রাম বন্দরের ভূমিকা যদি বলি, বাংলাদেশে আমদানি রপ্তানি হয় প্রতি বছর 5 কোটি টন পণ্য, এর 90% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। ফলে আমাদের আমদানি বলি আর রপ্তানি বলি, 40 লক্ষ টন খাদ্যশস্য বলি, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস এক্সপোর্টার কান্ট্রি হিসেবে গার্মেন্টস পণ্য বলি। আমাদের যে 70 লক্ষ টন লৌহ উৎপাদন করি, আমাদের তো একটাও লোহার খনি নাই। ফলে এই আয়রন পিক যদি বলি, বা যেটা বলে আকরিক লোহা, সেটার কথা যদি বলি, আমরা 20 লক্ষ টন চিনি খাই, সেই চিনি আমদানি যদি বলি, আমাদের যে তেল খাই প্রায় 18 থেকে 20 লক্ষ টন তেল, সেটা যদি বলি, আমাদের যদি জ্বালানি তেল বলি 65 লক্ষ টন, সেটাও। এমনকি এখন যদি বলি আমাদের এলএনজি, সেটাও এই চট্টগ্রাম দিয়ে তো আসছে সব, না? ফলে এই হচ্ছে চট্টগ্রাম বন্দরের অর্থনীতিতে ভূমিকা। আর আমাদের কিন্তু আর কোনো বন্দর নাই। আমাদের 4টা বন্দর আছে, তার মধ্যে চট্টগ্রাম বন্দর সমুদ্র থেকে 15 কিলোমিটার ভিতরে, মংলা বন্দর তো সমুদ্র থেকে 69 কিলোমিটার ভিতরে, আমাদের যে মাতারবাড়ি সেটা মাত্র 8000 কন্টেনার হ্যান্ডেল করছে, সেটা কক্সবাজারে, আর পায়রা সমুদ্র বন্দর সেটা ঠিকমতো অপারেট করছে না। এই 4টা বন্দর তো আমাদের। তার মানে একমাত্র বন্দর যেটার উপর আমাদের আমদানি রপ্তানির 90% নির্ভর করে, এই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শুরু করে একদম কক্সবাজার পর্যন্ত পুরোটাই এটার উপর নির্ভর করে। এইটার ইকোনমিক গুরুত্বটা কি, এটা হলো এক। 2 নম্বর হচ্ছে অবস্থানটা কোথায়। বাংলাদেশের 3 দিক দিয়ে ঘেরা ভারত, একদিকের যেটুকু অংশ খোলা তার একটা বড় অংশ হচ্ছে মায়ানমারের সঙ্গে, এবং সেটা বিরোধপূর্ণ। ছোট্ট একটা জায়গা আছে বাংলাদেশের প্রবেশ মুখ, সেটা হচ্ছে এই সমুদ্র, সেখানে হচ্ছে আমাদের বন্দর। ফলে এটার অবস্থানগত দিকটা কত গুরুত্বপূর্ণ। 3 নম্বর যদি বলি, আচ্ছা এই বন্দরটা, এখানে জেটি আছে 15টা, তার মধ্যে সবচেয়ে লাভজনক জেটি যেটা নিউমেরিং কন্টেইনার টার্মিনাল, এটা তৈরি করেছে বাংলাদেশ সরকার নিজের টাকায় 2500 কোটি টাকা খরচ করে। এখানে আধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে, সেটাও প্রায় 2500 কোটি টাকার। এবং আমাদের মোট যে আমদানি রপ্তানি হয় তার 40% হ্যান্ডলিং করা হয় এই কন্টেইনার টার্মিনাল থেকে। এবং আমাদের যে আয়, বন্দরের আয়ের প্রায় 62% আসে এটা থেকে। এবং আমাদের বন্দর যে লাভজনক, তার লাভের বড় অংশটা আসে এই টার্মিনাল থেকে। এটা তো আমরা অপারেট করছি, লাভজনকভাবে অপারেট করছি। মানে আপনি বলছেন অলরেডি তো এটা অপারেশন চলছে, তাহলে কেন এটা আমাদের এটাই তৈরি করেছি, আমরাই অপারেট করছি এবং আমরাই লাভ করছি। এইটাকে কেন আমি কারোর হাতে দিয়ে দেব? তারপরে যুক্তি হচ্ছে যে দুর্নীতি হয় সেই কারণে। আচ্ছা, দুর্নীতি বাংলাদেশের কোথায় হয় না? দুর্নীতি হয় গোটা দেশটাতে, দুর্নীতি হয়, তাহলে দেশটা কি বাইরের কারোর কাছে তুলে দেবো? এখন যারা আছেন অন্তর্বর্তী সরকার, ওনারা তো আসলে সংস্কার কাজ সব জায়গায় করছেন। হ্যাঁ, সংস্কার কোথায় কোথায় করা দরকার। স্বাস্থ্য বিভাগের সংস্কার করতে পেরেছেন, আমাদের শিক্ষা বিভাগের সংস্কার করতে পেরেছেন, আমাদের প্রশাসনের সংস্কার করতে পেরেছেন, যেগুলো দুর্নীতির জায়গা, কিংবা পুলিশের সংস্কার কতটুকু করতে পারলেন? যদি দুর্নীতিটাই প্রধান ক্ষেত্র হয়, তো দুর্নীতির যে জায়গাগুলো জনজীবনকে শেষ করে দিচ্ছে সেই জায়গাগুলোতেও তাহলে হাত দেন। তাহলে দুর্নীতির কথা বলে আসলে এটাকে কারো হাতে তুলে দেওয়া কি যুক্তিসঙ্গত হবে, নাকি দুর্নীতি দূর করার পদক্ষেপ নেওয়াটা যুক্তিসঙ্গত হবে? আমরা তো দুর্নীতি হচ্ছে এটা অস্বীকার করি না, আমরা বলি দুর্নীতির দায়ে অন্যের হাতে তুলে দেব কেন। এখন পৃথিবীর অন্যান্য দেশের উদাহরণ তারা দেন,
সিঙ্গাপুরের কথা বলেন, সিঙ্গাপুর হচ্ছে 722 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দ্বীপ এবং এই দ্বীপের চারদিকেই সমুদ্র আছে। ফলে ওর একটা দুটা টার্মিনাল যদি বিদেশিদের কাছে দেওয়া হয় তাতে কিচ্ছু আসা যায় না, কিন্তু আমাদের একটাই বন্দর এবং সেটাই যদি আমরা কারো হাতে দেই অপারেট করার, দুটো জিনিস খেয়াল করে দেখুন, 3 দিন সমুদ্রে অপেক্ষা করছে একটা জাহাজ সয়াবিন তেল নিয়ে, বাজারে ঈদের সময় বলল যে জাহাজ তো ভেড়ে নাই, সাথে সাথে এখানে লিটার প্রতি 5 টাকা তেলের দাম বেড়ে যাবে। তাহলে ঈদের সময় যদি 1.5 লাখ টন তেল লাগে আর প্রতি লিটারে যদি 5 টাকা বেড়ে হয়, তাহলে এখন তো 600-650 কোটি টাকা তো এই এক সপ্তাহে ব্যবসায়ীদের ইয়েটা হয়ে যাবে। ফলে কিভাবে তামাক আর ফিল্টার দুজনে আর একসময় বিজ্ঞাপন হতো না, সেরকম এরা মিলে কিভাবে জনগণের পকেটটার মধ্যে হাত দেবে। ফলে আমরা বলেছিলাম যে এই সমস্ত ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত ন্যাশনাল ইন্টারেস্ট, পিপুলস ইন্টারেস্ট, পিপুলস ইনভেস্টমেন্ট এবং আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ আওয়ার স্টেট। এগুলো যদি বিবেচনা করি, আমরা মনে করি আমাদের একমাত্র বন্দরটা নিয়ে এরকম ছেলেখেলা করা উচিত নয়। জি কামাল ভাই, আপনি এখানে সামান্য একটু যোগ করতে চাই। গত বছর খানেক ধরে আমরা ঐকমত্য একটা শব্দ উচ্চারণ করছি। বন্দর প্রশ্নে একটা ঐকমত্য হয়েছে, অর্থাৎ বন্দর না দেওয়ার বিষয়ে সকল রাজনৈতিক দল। তো সকল রাজনৈতিক দল বলতে মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে যদি আপনি জামাত ইসলাম ধরেন, এরপরে যদি বাদ বাকিদেরকে আনেন, কেউই কিন্তু বন্দরের বিষয়ে সায় দিচ্ছে না। তো তাদের এই প্রতিবাদের মধ্যে একটু রকম ফের আছে। কেউ এক কথায় নাকচ করে দিচ্ছে, কেউ বলছে যে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। এইগুলো একটা দিক। আবার যারা ঐকমত্য কমিশনের বৈঠকে যান মাঝে মধ্যে, তাদের কারো কাছ থেকেও শুনিনি যে বন্দরটা নিয়ে কোনোদিন আলোচনা হয়েছে। তো এরপরও কথা আছে যে না, আলোচনারও সময় পাইনি, এতই জরুরি জিনিসটা। তো এত ধরনের জরুরি হয়ে গেলে সংসদ হয়ে যায় অনিবার্য, যে সংসদে আলোচনা করতে হয়। তো ওখানেও আবার যুক্তি আছে, সংসদ তো এখন নাই। তো সংসদ নাই, ছোটখাটো একটা সংসদ তো আছে, ঐকমত্য কমিশন, ওখানে তো আলোচনা করা যেত। আপনি বলছেন যে কোনো ধরনের কনভারসেশন ছাড়াই তারা নিজেরা এটা এখানে আবার বিএনপির প্রতিক্রিয়াটা বেশি স্পষ্ট। তারা নাকচ করছে না বা দিবে সেটাও বলছে না, কিন্তু নমুনায় মনে হচ্ছে তারাও হয়তো বা দিবে। কিন্তু এখানে কথা যোগ কিন্তু করছে, আমরা জানি যে জনাব তারেক রহমান উনি কিন্তু ওনার ফেসবুক যে ভেরিফাইড ফেসবুক, ওখান থেকে উনিও কিন্তু প্রশ্ন তুলেছেন, যেটা সংসদে আলোচনা ছাড়া। উনি আসলে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকার আসলে এটা যেখানে নির্বাচন মাত্র 2 মাস সামনে। জি, অন্তর্বর্তী সরকার পারে না তা বলবো না, হয়তো পারে যদি অনিবার্য প্রয়োজন হয়, কিন্তু কারোর সাথে তো কথা বলার দরকার আছে। কিন্তু যুক্তিটা কি আনা হচ্ছে? আর আমরা এখন যে কথাগুলো বলছি এগুলো কিন্তু গোপনীয় কথা, আমরা প্রকাশ্যে বলছি। সরকারের দিক থেকে কারোর সাথে আলোচনা তো করা হয়নি, তার উপর যতটুকু হয়েছে সেটা গোপনীয়। এমন কি জিনিস বন্দরটা? মানে গোপনীয় মানে আপনি বলছেন যে কারোর সাথে করা হয়েছে, কারোর সাথে করা হয়নি, তারা নিজেরা গোপন রেখে এটা রাজনৈতিক কোন দলের সাথে করা হয়নি। আচ্ছা, যেই বিদেশি দুটো প্রতিষ্ঠানকে দিয়েছে তারা জানে আর সরকার জানে, আর বাকিটা বোধ জানবো ডিসেম্বরের রায়ের দিন যে কতটুকু ভালো আর কতটুকু খারাপ। তো আমরা এত দুর্ভাগা হয়ে গেলাম যে আমাদেরকে জানতেও দেয়া হবে না। কেন জানতে দেয়া হবে না? এমনিতেই তো বন্দর নিয়ে কিছু প্রশ্ন আছে। প্রথমত স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আছে এই বন্দর নিয়ে। রতন ভাই বলছিলেন অবস্থানের কথা, পাশে মিয়ানমার, একটু দূরে ভারত, আর ঠিক বন্দর লাগোয়া হচ্ছে আমাদের নৌবাহিনীর অনেকগুলো স্থাপনা। তো ওই জায়গায় একটু একটু কথা বলা কেন দরকার মনে করলেন না? কেন এত গোপন রাখলেন? কেন বন্দরের বিষয়টা এত অন্তরে 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 কেন? নিশ্চয়ই লুকোচুরির কিছু বিষয় আছে। তো লুকোচুরির বিষয় যদি থাকেই, বর্তমান বিশ্বে বা বর্তমান বাংলাদেশেও কোনো বিষয় কি আসলে গোপন থাকে? শেষ পর্যন্ত থাকে না, পুরনো কথাও সামনে চলে আসে। ডক্টর ইউনূস যখন নোবেল প্রাইজ পান তখন তিনি একটা অভিপ্রায় ব্যক্ত করেছিলেন বন্দর বিষয়ে, যে সেটার আরো ভালো ব্যবস্থাপনা প্রয়োজনে, বাইরের সম্পৃক্ততা। তো যদি তিনি সেটা দরকারে মনে করতেন, আলোচনা করতে পারতেন। আরো গুরুতর কথা, যে এই মুহূর্তে আন্দোলন চলছে চট্টগ্রামে, তুমুল আন্দোলন চলছে, কিন্তু আবার এরকম আন্দোলন কিন্তু হয়েছিল গত আওয়ামী লীগ, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, তারাও কিন্তু বন্দর বাইরের কাছে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করেছিল। তো তাদেরটা যখন আন্দোলন হয়েছে ওইটার বিরুদ্ধে, চেতনাগতভাবে তো অন্তত বন্দর প্রশ্নে একই কথা। তাহলে যাকে ফ্যাসিস্ট বলবো ওই একটা বিশেষ একটা কারণ, একটা উপাদান। তো এখনকার সরকারকে তো আমরা ফ্যাসিস্ট বলি না, বা বলতে পারিও না, বলা উচিত নয়। তো আমাদের সাথে এই লুকোচুরিটা হবে কেন? পরিষ্কার করা দরকার। কিন্তু ওখানে একটা চাতুরি আমরা খেয়াল করি যে কত তারা ইনভেস্ট করবে,
কত তারা সাইনিং মানি দিয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে একটু বেশি বেশি শোনানো হচ্ছে। আর দ্বিতীয়ত শোনানো হচ্ছে সেখানে অনিয়ম হয়, দুর্নীতি হয়, সেটা এটা নিয়ে তো কমানোর জন্য কোনো দ্বিমত নাই। তো এবং কোম্পানিটার কথাও কিন্তু আমরা যদি বলি, আমাদের জাতীয় মসজিদ। কামাল ভাই একটু যদি ইন্টারাপ্ট করি, কোম্পানিটার কথা যাদের সাথে হচ্ছে যে এপি মোলার মাস্ক, যেটা তারা কিন্তু আসলে সারা বিশ্বে প্রায় 38টা দেশের 60টিরও বেশি বন্দর টার্মিনাল পরিচালনা করেন, বড় বড় দেশ, মাঝারি দেশ, সব ধরনের দেশে। তাহলে অথেন্টিসিটি নিয়ে তো আসলে কোনো প্রশ্ন নেই। এটা আসলে বন্দরে মাত্র একটা, সেটাই যেটা বলছিলেন, বন্দরে আমাদের একটা, যাদের যাদের সাথে করেছে তাদের কতগুলো বন্দর, আর আমাদের বন্দরে একটা, সেটা দেওয়ার জন্য এত উতলা কেন? যদি আপনি দুর্নীতির বিষয় সামনে আনবেন, অনিয়মের বিষয় সামনে আনবেন, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ওখানেও তো ব্যাপক অনিয়ম হয়েছে, আমাদের ওখানে খতিব পালিয়ে গেছেন। তো এখনো যে খতিব সাহেব আছেন তিনি মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায় পড়ছেন, অনিয়মের খপ্পরে পড়ে যাচ্ছেন, ডিস্টার্বে পড়ছেন। আমাদের সচিবালয়ে মাঝে মধ্যে ঠিকভাবে ফাংশন করে না, এমনকি আমাদের বিচারালয়ও ঠিকভাবে ফাংশন করে না। এখন এগুলো কি আমরা বাইরের থেকে নিয়ে আসবো লোকজন, বা দিয়ে দেবো? কারণ সময়টা বুঝতে হবে। কিন্তু অন্যান্য যে কাজগুলো আমরা করছি, যেটাতে আমরা বিদেশি কোম্পানিগুলোর সাথে চুক্তি করি, সেটা রাস্তাঘাট নির্মাণ বলেন, গার্মেন্টসের প্রজেক্টগুলোতে, সেগুলোতে কিন্তু এরকম কোনো প্রশ্ন ওঠে না, উঠবেও না। কারণ বন্দর তো একটা, গার্মেন্টস তো একটা না, রাস্তা তো একটা না, ব্রিজ তো একটা না। আবার যখন আপনার মধ্যে একটু অনাস্থা তৈরি হবে, অবিশ্বাস তৈরি হবে, তখন প্রশ্ন কিন্তু উঠবে। এরই মধ্যে তো প্রশ্ন উঠেছে যে 17 তারিখে চুক্তিটা হলো কেন? 17 তারিখ তো খুব কর্মব্যস্ত দিন ছিল, আসলে কাকতালীয় হোক অথবা আগের শিডিউল করা হোক, প্রশ্ন তো উঠেছে। ডক্টর ইউনূস সাহেবের বাড়ি তো বন্দরের পাশেই, বেশি দূরে নয়। এই প্রশ্নগুলো উঠবে, কারণ এর আগে মনে পড়ে যায় একবার করিডোর নিয়ে কিন্তু এই ধরনের কথাবার্তা বলা শুরু হয়েছিল, কোনো তথ্য নাই, আলোচনা নাই, হুট করে একদিন বলা হলো যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, দুদিন পরে বলা হলো যে না, এরকম কোনো আলোচনা হয়নি। তাহলে আপনি তফাৎটা দেখেন, একবার বলে যে সিদ্ধান্তে হয়ে গেছে, আবার বলছে যে না, এরকম কোনো আলোচনাই হয়নি। তো এগুলোতে তো সন্দেহ আরও বাড়ছে। মানুষ বলতে শুরু করেছে যে কেন বন্দর জরুরি হলো, কার স্বার্থে, এখানে কি অনিয়ম আছে সেটাও পরিষ্কার করেন। আর আমরা কি লস করছি, লাভ কম করছি, তো ওই লাভটা কত সেটাও পরিষ্কার করেন না। এবং রতন ভাই যেটা বলছেন, যেটা তো অলরেডি একটা একসময় আদমজি এই ধরনের কথাবার্তা হতো, নানা ন্যারেটিভ ছড়ানো হতো, যেটা চালু থাকলে লাভ কত হয় আর বন্ধ করে দিলে লাভ কত হয়। পরে প্রমাণ হলো বা প্রমাণ করে দেয়া হলো যে বন্ধ করে দিলে ভালো হয়, তো বন্ধই করে দিলেন। আদমজি বলতে এখন শুধু একটা জায়গার নাম আছে, আদমজি বলতে এখন কোনো মিল কারখানা বা কোনো অবকাঠামো নাই। তো মানুষের এই তিক্ত অভিজ্ঞতাগুলো কিন্তু ঘটনাদৃষ্টে সামনে চলে আসে। জি রতন ভাই, আমরা বলছিলাম যে এই যে নির্বাচিত সরকারের এটা করা উচিত, দলগুলো কিন্তু বলছে যে এগুলো আসলে একটা নির্বাচিত সরকারের কাজে, এই ধরনের চুক্তিতে যাওয়া যদি তারা এটা করে। কিন্তু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাও আজকে বলেছেন যে এই সরকারের বৈধতা আসলে চুক্তি করার মতো আসলে নেই, সেটার বিরোধিতাই ওনারা করেছেন বিভিন্ন। এবং রাষ্ট্রপক্ষের যিনি আইন উপদেষ্টা, উনি আজকে বলেছেন যে বিভিন্ন মানে ওনারা একটা ওয়ার্ড ইউজ করেছেন যে এখানে যারা এসেছেন রিড করতে এই বিষয়ে, তারা আসলে ফ্যাট ক্যাট মানে তাদের কোনো একটা উদ্দেশ্য আছে যেটার জন্য তারা এটার বিরোধিতা করছেন, যে যদিও চুক্তিটা এখনো করা হয়নি, প্রক্রিয়াধীন, প্রসেসে চলছে। সো এটাকে আপনি কি মনে করেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু কিছুদিন পর ওনারা নির্বাচন দিয়ে দিবেন, ওনারা আসলেই লিগালি এটা ওনারা পারেন কিনা করতে? এবং এটা নিয়ে যেটা বলছিলাম যে তারেক রহমান উনিও কিন্তু ওনার পোস্টে উনি এই বৈধতাটা নিয়েও বলেছেন যে ওনারা কি আসলে পারেন কিনা এত বড় চুক্তিতে যেতে। একটা তো হচ্ছে চুক্তি করা উচিত কিনা, আর একটা হচ্ছে পারেন কিনা করতে। একটা হচ্ছে আইনগত দিক থেকে পারেন কিনা, একটা নৈতিক কারণে পারেন কিনা। আইনগত দিক থেকে পারেন না, কারণ তিনি তো অন্তর্বর্তীকালীন সরকার, বলাই হয়েছে অন্তর্বর্তী, মানে একটা সরকার থেকে আর একটা সরকারের মধ্যখানের অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেটাও কিন্তু আইনগত বৈধতা পাবে নেক্সট নির্বাচনে পার্লামেন্টের মাধ্যমে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে নৈতিক কারণে। আমি আছি আর 3 মাস, যখন আমরা কোনো দাবি নিয়ে যাই যে স্কুলের শিক্ষকদের নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করেন, আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কি এটা পারি? আচ্ছা, যদি বলি যে এই এই কাজগুলো করতে হবে, দেখুন আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এত বড় ঝুঁকিটা এখন নিতে পারবো না। তাহলে দেশকে আমি 30 বছরের জন্য ঝুঁকিতে ফেলতে পারবো আমি। হ্যাঁ, তার মধ্যে 3 বছর হচ্ছে গ্রেস পিরিয়ড, নির্মাণকালীন সময়, তারপর 30 বছর ধরে। ছোট্ট একটা হিসাব যদি বলি যে লালদিয়াতে তারা বলছেন যে 8 লক্ষ কন্টেনার তারা হ্যান্ডেল করবে, তাতে কন্টেনার প্রতি
মানে 8 লক্ষ কন্টেইনার হ্যান্ডেল করলে প্রতি বছর তারা $8 কোটি করে আয় করবেন, তাতে তাদের আয় হবে $263 কোটি। আচ্ছা, 263 থেকে $267 কোটি। আর বাংলাদেশ সেখানে পাবে $70 কোটি। বিনিয়োগ হবে কত? $60 কোটি। 30 বছরে ওখান থেকে নিয়ে যাবেন $267 কোটি। বাংলাদেশকে দেওয়া হবে এখানে $70 কোটি। তা আচ্ছা, $70 কোটি শুনতে তো বেশ ভালোই লাগে, কিন্তু পাবেন কত দিনে? 30 বছরে। তার বছরে $2 কোটি। আচ্ছা, আর এইটা $60 কোটি যে আমাদের 3 বছরে এখানে বিনিয়োগ করা হবে, তার মানে বছরে $20 কোটি। তা বছরে $20 কোটি মানে কত? 2,500 কোটি টাকা। 2,500 কোটি টাকা বিনিয়োগ করার সক্ষমতা কি বাংলাদেশের নাই? আমি যদি বলি যে আর্থিক কারণে আমার সেই সক্ষমতাটা নাই ভাই, আমি পারছি না, তাহলে এটা আর্থিক কারণে এটা বলাটা ঠিক নয়। সেই আর্থিক সক্ষমতা আমাদের আছে। শুধু এই সময়ের মধ্যে দুর্নীতির যে ফিরিস্তিগুলো বেরিয়েছে, আর সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংকের হিসাবটা যদি দেখি, বাংলাদেশ ব্যাংক বলছে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে, মানে আগস্টে অভ্যুত্থান হলো, সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত নতুন কোটিপতি বাংলাদেশ ব্যাংকের হিসাবে বেড়েছে 10,337 জন। এই সময় যে দুর্নীতি হয়েছে তারা কিন্তু ব্যাংকে কেউ টাকা রাখেনি, সব টাকা হয় এই আলমারিতে আছে, কিংবা হয়তো চালের ড্রামের মধ্যে আছে, অথবা বালিশের মধ্যেও থাকতে পারে, কোথাও না কোথাও আছে। এগুলো ব্যাংকে যেটা জমা রেখেছেন সাহস করে, সেইটার পরিমাণ 10,000 কোটিপতি নতুন। তার মানে টাকা উৎপাদন হচ্ছে এবং টাকা হাত বদলও হচ্ছে। তা টাকা উৎপাদন, টাকা হাত বদল হচ্ছে কাকে নিংড়ে নিয়ে? শ্রমিককে, কৃষককে নিংড়ে নিয়ে। তাছাড়া তার বাতাস থেকে তো টাকা আসে নাই। অথবা আমরা যদি বলি, এই বছর আমরা দেখেছি $30 বিলিয়ন আমাদের রেমিটেন্স এসেছে, ফরেন রেমিটেন্স। কারা পাঠিয়েছে? ওই ঘাম ঝরানো পয়সাই তো রেমিটেন্স হয়ে হরিণের ঘাম নাকি শুকিয়ে সেটা মৃগনাভি কস্তুরী হয়, সুগন্ধি ছড়ায়, আর আমাদের শ্রমিকের ঘাম সেটা শুকিয়ে রেমিটেন্স হয়ে ডলার হয়ে আমাদের এখানে আসে। তবে টাকার তো সমস্যা হওয়ার কথা না, টাকা আছে। তারপর প্রশ্ন হচ্ছে টেকনোলজি। আজকের দুনিয়ায় টাকা থাকলে টেকনোলজি খুব কঠিন ব্যাপার। আমরা না একসময় স্যাটেলাইট উড়িয়েছিলাম মহাকাশে, তার মানে টাকা থাকলে টেকনোলজি খুব একটা সমস্যা না। প্রশ্নটা হচ্ছে যে আমাদের দুর্নীতির উপরে আমাদের নজরটা বেশি দেওয়া হয়েছে। তাহলে আমরা তো অভ্যুত্থানটাই করেছিলাম একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে। তাহলে এক বছর অন্তত এই দৃষ্টান্ত যদি তৈরি করা যেত যে আওয়ামী লীগ তার শাসনামলে ডিপি ওয়ার্ল্ডের নামে সাথে চুক্তি করেছিল, আমরা অভ্যুত্থান করার মধ্য দিয়ে জনগণের শক্তিতে এই সমস্ত বিদেশি চুক্তি সব বাতিল করে দিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দেখিয়েছি, যে দেখো যে নিজেদের সক্ষমতায় কিভাবে একটা জাতি দাঁড়াতে পারে। জাতি শুধু আন্দোলন করে না, অর্থনীতিকেও শক্তিশালী করে। তাহলে একটা মরাল বুস্টিং হতো। এখন তো মানুষ বলবে তাহলে লাভটা কি হলো? নির্ভরশীলতা বাড়ানোর চেষ্টা করছে, সেটা বলার একটা সুযোগ। এক নাম্বার, দুই হলো পরিবর্তন তো কিছু দেখলাম না, আমরা তো অনুবর্তন দেখছি। মানে একই ঘটনারই শুধু চেহারা পরিবর্তন হচ্ছে, চরিত্রটা তো একই থেকে যাচ্ছে। ফলে মানুষকে কিন্তু অনেকভাবে আমরা হতাশ করেছি। এটা আর একটা নতুন হতাশার উপাদান তৈরি করবে। আর সবচেয়ে বড় কথা, 30 বছরের জন্য আমি কিন্তু একটা মানে ইয়ের মধ্যে পড়ে যাব। একটা ছোট্ট কথা বলি, একটা শর্ত এরকম আছে লালদিয়ার ক্ষেত্রে, যেটা 17 নভেম্বর হয়েছে। যদি হরতাল, অবরোধ এই সমস্ত কারণে বন্দরের কোনো ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তাহলে বাংলাদেশ সরকারকে সেই ক্ষতিপূরণটা দিতে হবে ডেনমার্কের কোম্পানিকে। 2 নম্বর হচ্ছে, যদি কখনো বাংলাদেশ সরকার ডেনমার্কের সঙ্গে এই সম্পাদিত চুক্তিটাকে বাতিল করতে চান, তাহলে যে পরিমাণ টাকা তারা ইনভেস্ট করছেন তার চেয়ে বেশি পরিমাণ টাকা তাকে ফেরত দিতে হবে। তাহলে দেখুন, ওরা কিন্তু ওদের পক্ষের যা যা শর্ত, ওদের অনুকূলের শর্তগুলো নিয়ে আমাদের কাছে সিগনেচার করে নিয়ে গেলেন। আমরা বিদেশ থেকে প্রায় 16 জনের মতো বিশেষজ্ঞ ভাড়া করে নিয়ে আসলাম, সংবিধান নিয়ে আলোচনা করার জন্য, বিচার নিয়ে আলোচনা করার জন্য, আইন নিয়ে আলোচনা করার জন্য। এত ভাড়া করা আমাদের বিদেশি বিশেষজ্ঞরা, তারা শেষ পর্যন্ত আমাদেরকে এই জায়গায় ঠেলে দিলেন, একটা চুক্তি ঠিক মতো করতে পারলাম না। তাহলে এখানে মনে হয় ওই যে ফ্যাট ক্যাট যে বলেছে না, ফ্যাট ক্যাট তো বটেই, কিন্তু কে সেটা, কোনটা ফ্যাট ক্যাট, এটা একটু দেখতে হবে, যে কোনটা এত দুধ চুরি করে খেয়ে এত মোটা হয়েছে। কামাল ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন ফ্যাট ক্যাট নিয়ে? কথা হচ্ছিল যে আসলে ফ্যাট ক্যাট কারা। তো বিষয়টা এতই স্পর্শকাতর একদিকে, আরেকদিকে খুব একটা অফ দি রেকর্ডও নাই। মোটামুটি সবাই জানে এই ক্যাট কারা, তারা কোন ফ্যাটে এত মোটা তাজা, এইগুলো একদিক। তো এই সরকারের কিন্তু একটা ঐতিহাসিক সুযোগ ছিল। ঐতিহাসিক বলছি এই কারণে, এখন যে সমালোচনাটা হচ্ছে বন্দর নিয়ে, যদি দুর্নীতি বন্ধের কোনো উদ্যোগ নিত এই সরকার, সম্ভবত সফল হতে পারত।
যদি না এই অনিয়ম বন্ধের কোনো ব্যবস্থা নিত, অথবা লাভজনক করার কোনো প্রপোজাল দিয়েছিল কিনা এই সরকার, আমার জানা মতো দেয়নি। অথবা তাও তো করা যেত যে আমাদের যেই ব্যবসা বিনিয়োগের যে প্রশ্নটা আমরা সামনে আনি, আমাদের বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে ওই রকম সামর্থ্যবান কেউ আছেন কিনা, তাও একটা কথা ছিল। কারণ আমাদের যে বিনিয়োগকারীরা আছেন তাদেরকে আমরা এমনিতে বলি দেশি বিনিয়োগকারী। তাদের অনেকে যখন বিভিন্ন দেশে বিনিয়োগ করে তাদের নামও কিন্তু তখন বিদেশি বিনিয়োগকারী। অর্থাৎ শক্তি, সামর্থ্য, অর্থাৎ অর্থনৈতিক প্রশ্নে বলছি আমি, আমাদের দেশের বেশ কয়েকটা বড় বড় কোম্পানি বিভিন্ন দেশে বিনিয়োগ করে এবং লাভ তুলে আনে। তো তাদের ওই সক্ষমতা থাকার কথা। তো যদি না থাকে সেটাও তো আলোচনা করলে বের হতে পারতো, আমাদের তথ্য জানা হতো। এমনিতেই বন্দর কেন্দ্রিক বিষয় আশয়গুলোর মধ্যে একটু লুকোচুরি করা হয়। যেমন কোনো জিনিসের দাম যখন বাড়ে একটা পর্যায়ে গিয়ে বলা হয় যে বন্দরে মাল খালাস হতে সময় লাগছে, শুরুতে কিন্তু বলা হয় না, একটা পর্যায়ে গিয়ে বলা হয়। তো যেই বিষয়টা এত স্পর্শকাতর, এত সেন্সিটিভ, সেটা নিয়ে এই ধরনের চাইল্ডিশ কাজ করা সম্ভবত উচিত হয়নি। ডক্টর ইউনূস, ওনার বাড়ি চট্টগ্রাম বন্দর নিয়ে ওনার নানান পরিকল্পনা আছে, এগুলো তো ভালো কথা। তো তিনি নিশ্চয়ই তার পরিকল্পনার তো একটা সুযোগও পেয়েছেন। একজন নোবেল বিজয়ী হিসেবে কিন্তু ওই সুযোগ নেই। অথবা প্রথাগত যে প্রধানমন্ত্রী আমাদের দেশের বিভিন্ন সময় এসেছে, সামনেও আসবেন, তাদেরও বন্দর কেন্দ্রিক ওই সুযোগ বা ওই সক্ষমতাটা থাকে না কখনো কখনো। ডক্টর ইউনূসের কিন্তু সেটা ছিল এবং এখনও আছে, কিন্তু আমরা খেয়াল করছি ওই বিষয়ে কোনো সামান্যতম কোনো উদ্যোগও নেই। তার উপর আরো প্রশ্ন এসেছে যে একদম মিনিমাম একটি কারণও কিন্তু সরকার এখনো দেখাতে পারেনি যে কেন জরুরি হলো এটা। আপনি যেটা বলছেন যে কনভারসেশনটা প্রপারলি হয়নি, ক্ল্যারিটি নাই যে কেন, কি কারণে এটা দরকার। আপনি যে বলছেন যে দুর্নীতিটাকে সরানোর জন্য বা কেন দরকার, সেটাই বা দরকার কি। রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী উনি কিন্তু বলছেন এই ফ্যাট ক্যাট যাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে যারা রিড করতে এসছেন আসলে এটার বিরোধিতা করতে, যে এই চুক্তিটা কেন আসলে হবে। প্রথমত উনি বলছেন যে রিডটা এখনো মানে চুক্তিটা এখনো হয়নি, প্রক্রিয়াধীন। এখনই ওনারা বলছেন যে বন্দর নিয়ে গেল। তো এটা উনি একটা কোট করছি, উনি বলেছেন যে এটা হচ্ছে যে কান চিলে নিয়ে গেল, কিন্তু চিলের পিছে আমরা দৌড়াচ্ছি, কিন্তু আসলে কান আমার কানের কাছে আছে, কান আমরা সেটা উনি একটা উপমা দিতে গিয়ে বলেছেন এখানে কানও স্পষ্ট, চিলও স্পষ্ট, লুকোচুরির কিছু নাই। কিন্তু শুধু সরকার তথ্যটা দিতে চাচ্ছে না। বন্দর যে দিতে চাচ্ছে, আয়োজন যে ব্যাপক উদ্যমে চলছে, খুব তড়িগড়িও চলছে, রাত করেও বৈঠক হয়, এসব তথ্য কিন্তু গোপন থাকছে না। অন্য কোনো বিষয় নিয়ে তো এত ব্যতিব্যস্ততা আমরা দেখি না। প্রশ্ন জেগেছে এই কারণে। আর বিরোধিতা করা মাত্রই যে আপত্তি করে তাকে দোষী সাব্যস্ত করে ফেলা, তাকে কোনো উপমা দিয়ে অনেকটা ছোট করা, যে কান চিলে নিয়ে গেছে আপনারা দৌড়াচ্ছেন কেন, না বুঝে তিনি দৌড়াচ্ছেন না। তো যেহেতু এরপরও বাঙ্গালকে হাইকোর্ট দেখানোই হলো, আমরা একটু অপেক্ষায় থাকবো যে ওখান থেকে আমরা কি সব তথ্য পাই, সরকারের মানসিকতাটা কোন পর্যায়ে, হয়তোবা সেটা আরেকটু পরিষ্কার হবে। জি কামাল ভাই, আমরা এখন আরেকটা নেক্সট টপিক যেটা কথা বলতে চাচ্ছি। আজকে আমরা জানি যে নিউজে আসছে যে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, এবং জাতীয় নির্বাচনের দিনই ভিন্ন রঙের ব্যালটে গণভোট নেওয়া হবে, এবং এটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা জানি যে গতবারের যে সরকার, ফ্যাসিস্ট সরকার যাদেরকে আমরা বলছি, তারা গণভোটের অনুমোদন তারা বাতিল করেছিলেন। তো এখন যখন এই যে এটা যে এখন অনুমোদন হলো, এরকম কি হবে যে নির্বাচিত সরকার পরে যে আসবে যারা, তারা কি এটা রাখবে, কি মনে হয়, এবং এটার প্রয়োজনীয়তা আসলে বাংলাদেশের জন্য কতটা? আমাদের অভিজ্ঞতা সবকিছু নিয়ে সন্দেহ থাকে যে আগের সরকার কথা রাখবে, পরের কথাটা রাখবে কিনা, জনগণের এগেইনস্টে ওই ভয়টা থেকে যায়। বর্তমান সরকারও বর্তমান কথা রাখবে কিনা, আমরা কিন্তু ওইটা নিয়ে আতঙ্কে থাকি। তার উপর তো হচ্ছে ভবিষ্যৎ সরকার। জি, গণভোটের বিষয়টা হচ্ছে সম্ভবত আমরা এবার চতুর্থ দফায় গণভোটের মুখোমুখি হব, কিন্তু আগের 3টা গণভোটের সাথে এবারের গণভোটের কিন্তু প্রেক্ষিতে অমিল আছে, পারিপার্শ্বিকতায় অমিল আছে। তার চেয়ে বড় কথা 5 আগস্টের যে বিপ্লব বা অভ্যুত্থান, সেটার জের ধরে কিন্তু এবার গণভোটের প্রসঙ্গটা এসেছে। তো আবার এই গণ করতে করতে গণের মর্যাদাও আমরা কিন্তু রাখি না। গণ বড় খুব আদরের শব্দ, গণ এগুলো। তো এই গণভোটের বিষয়ে তো ঐক্যের অভাব ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখন আমরা যে কোনো বিষয় সামনে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো, যেটা উচিত ছিল না,
যে এটা নিয়ে একটু তবে একটু কিন্তু একটু যদি যোগ করার একটা মানুষ, মানে একই দিনে হওয়া নিয়ে এটা নিয়ে সর্বশেষ এসে ঠেকেছে যে একই দিনে। হয়তোবা বিতর্ক কালকে থেকে আবার শুরু হবে যে একই দিনে হলেও আগে কোনটা পরে কোনটা, সকালে কোনটা বিকালে কোনটা। আমরা অভ্যস্ত হয়ে গেছি এসব নক্তা ধরতে, খুদ ধরতে। তো যেহেতু একটা পর্যায়ে এসেছে, আজও দেখেছি দায়িত্বশীল পর্যায় থেকে এসেছে, একটু মনে করিয়ে দেওয়া হয়। এর আগে বলা হয়েছে যে খরচের বিষয়, অনেক খরচ পড়ে যাবে, এটা নিয়েও আজে বাজে কথা এসেছে শেষ পর্যন্ত। তো কথা আসতে আসতে এখন সর্বশেষ আসছে যে খরচ একটু বেশি পড়লেও এই চ্যালেঞ্জে আমাদের জিততে হবে। এগুলো সুন্দর বাক্য, কিন্তু শব্দগুলো কিন্তু আমাদেরকে বেশি ভালো বার্তা দেয় না। নির্বাচনের বিষয়ে আমরা মোটামুটি একটা জায়গায় কিন্তু এখন আশাবাদ দেখছি। গত সপ্তাহ পর্যন্ত নানান প্রশ্ন ছিল, আসলে হবে কিনা, শেষ পর্যন্ত হবে কিনা, যদি না হয়, এসব কথা। এই সপ্তাহের ফলো আপ হচ্ছে যখন প্রধান উপদেষ্টা একদম স্পষ্ট করে সশস্ত্র বাহিনীর সহায়তা চেয়েছেন, আবার সেনাবাহিনীর প্রধান যখন স্পষ্ট করে বলেছেন তারা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত, অর্থাৎ নির্বাচন নিয়ে আর সংশয় থাকার কথা নয়। কিন্তু রাজনৈতিক দলগুলো এই গণভোট নিয়ে একটা প্রতিক্রিয়া দিতে গিয়ে আপনি খেয়াল করবেন, দুপুরে একটা বলছে, বিকালে আরেকটা বলছে। দুপুরেরটার জন্য বিকালে ক্ষমাও চাচ্ছে না, অথচ বলছে কিন্তু সাংঘর্ষিক। ওই জায়গার থেকে তাদের বোধে বেরিয়ে আসা দরকার। এই কারণে দেশের স্বার্থ তো বটেই, তাদের নিজেদেরও স্বার্থের বিষয় আছে। কারণ একটা বলা হয় যে পাগলেও নিজের বুঝ বোঝে। আমরা কোন পরিস্থিতিতে আছি, আমরা যারা টকশো করি বা এই যে রাজনীতি করি না, শুধু টকশোতে মাঝে মধ্যে আমাদেরকে মানুষ দেখে, আমাদের কিন্তু ওই মাত্রায় উপলব্ধি হয়তো আসবে না, কিন্তু আমরা নমুনা কিন্তু দেখছি ভাই। নমুনা দেখছি এই কারণে, এখন যেই রাজনীতিকরা সিনা টান করে কথা বলছেন, কথায় কথায় আস্তিন গুটাচ্ছেন, এক পক্ষ আরেক পক্ষকে এমন ভাষায় গালিগালাজ করছেন, সন্ধ্যায় গিয়ে কিন্তু আবার এক হয়ে যাচ্ছেন। তো কথাগুলো তো ইথারে থেকে যাচ্ছে, এত নিম্নমানের কথা বলছেন তারা। এই গণভোট নিয়েও গত কয়েকদিন সেটা আমরা দেখেছি। তো আমরা কামনা করব আজ যেহেতু একটা পর্যায়ে গেছে, কাল থেকে অন্তত তারা এইসব কথাবার্তা বন্ধ করতে পারবেন না, একটু কমিয়ে দিতে পারবেন, কারণ বন্ধ করার সৌভাগ্যবোধ তাদের হবে না কখনো। জি, রতন ভাই আপনার কাছে যাব একই বিষয় নিয়ে, যে জাতীয় নির্বাচনের দিন গণভোটের যে বিষয়টা আসছে, এটাতে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? প্রথমত আমাদের দল, আমরা ওই ঐক্যমত্য কমিশনে বলেছিলাম বাসদের পক্ষ থেকে, গণভোটের আদৌ কি কোনো প্রয়োজন আছে? এ যাবৎকাল যে 3টা গণভোট হয়েছিল, কেন হয়েছিল, কোন সময়ে হয়েছিল এবং তার অভিজ্ঞতাটা আমাদের কি? গণভোট হচ্ছে একটা মানে বিষয়কে সেটেলড হয়ে যাওয়ার পরে সে ব্যাপারে জনগণের সম্মতি না। যে কারণে 1991 সালে 90-এর অভ্যুত্থানের পরে 27শে ফেব্রুয়ারি ভোট হলো 91 সালে, তারপরে পার্লামেন্ট গঠিত হলো। পার্লামেন্ট প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যখন চলে এলো, তখন এই বিষয়ের উপর যেটা পার্লামেন্ট সদস্যরা যেটা পাশ করেছেন সেই ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা সেই ব্যাপারে একটা গণভোট নেওয়া হয়েছিল, এবং সেই গণভোটে ভোট পড়েছিল 35%। তার মধ্যে 65% মানুষ ভোট দিতে আসেই নাই। এখন যদি কেউ বলে, আচ্ছা যে ভোটে 65% মানুষ অনুপস্থিত, সেই ভোটের কিন্তু নৈতিক কোনো ভিত্তি আছে? সে কারণে বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটার প্রয়োজনীয়তা প্রয়োজন নাই। এই জন্য বলা হয়েছে গণভোটের কোনো মানে ইয়ে নাই, আইনগত ভিত্তি নাই। বিশ্বের অনেক দেশে কিন্তু গণভোট প্রচলিত একটা পদ্ধতি না, এটা হচ্ছে একটা জনসম্মতি। জি জি, কিন্তু আইনটা অবশ্যই হতে হবে পার্লামেন্টে, কারণ পার্লামেন্টকে বলাই হয় আইনসভা। গণভোটের মধ্যে দিয়ে কোনো আইন হয় না, গণভোটের মধ্যে দিয়ে গণসম্মতি হয়। মানে আমরা যে আইনটা পাশ করেছি, জনগণ সেই আইনটাকে সম্মতি দিলেন কি, এইটাই হচ্ছে গণভোটের বিষয়। তারপরে ধরুন প্রশ্ন নির্বাচন। এখন আমরা এই কথাটা বহুবার বলছি, হয়তো এক কথা বারবার বললে শুনতে খারাপও লাগে, যে যদি একটা প্রশ্ন আছে না, যে প্রশ্নের উপর উত্তর নির্ভর করে যে আপনি কি এখনো আগের মতোই চুরি করেন, হ্যাঁ অথবা না, তো উত্তর কি দেবেন? হ্যাঁ দিলে আমি এখনো চুরি করি, আর না দিলে আমি আগে চুরি করতাম সেটা স্বীকার করি। এখন 4টা প্রশ্ন আছে, তার মধ্যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা মানবে না, তাহলে পরেরগুলো মানা না মানা কি আছে? আবার অভ্যুত্থানটাকে মানি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটাকে মানি না। অথবা অভ্যুত্থানের পরে যে কাজগুলো হয়েছে সবগুলোকে আমি ঠিক মনে করি না। 4টা প্রশ্ন, তো তা 4টা প্রশ্নের একটা উত্তর কেমন করে হবে? ফলে এই যে গণভোটের নামে, এটা কি শুধুমাত্র একটা গণসম্মতির নামে গণবিভ্রান্তি, বা খারাপ ভাষায় বললে এটা গণপ্রতারণার আশ্রয় নেওয়া হবে? কারণ এখন প্রশ্নটা হবে, যদি আমি গণভোটে না ভোট দেই, তাহলে আমি গণ অভ্যুত্থানটাকে অস্বীকার করলাম। গণ অভ্যুত্থানটাকে অস্বীকার করলে এই যে মানুষের জীবন, মৃত্যু, আন্দোলন, সবগুলোকে অবজ্ঞা করা হয়।
আবার যদি আমি হ্যাঁ ভোট দেই, তাহলে এরপরে আমাদের প্রত্যাশা যে পূরণ হয় নাই সেগুলোর ব্যাপারে কি তাহলে আমি সব কিছুতে সম্মত আছি? ফলে এই যে প্যাকেজ করা, মানে প্যাকেজ করে গণভোট করা, এই প্রক্রিয়াটা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি এটা খুবই একটা বলবো যে মানুষের সঙ্গে মানে মানুষকে চাপে ফেলে তার সম্মতি আদায় করার মতো অবস্থা হয়ে যাচ্ছে। হ্যাঁ ভোট না দিয়ে উপায় নেই। এখন যদি কেউ আবার বলে যে আমরা ঐক্যমত্য কমিশনে আমরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, ফলে আমি কিন্তু আমাদের কাছে দলীয়ভাবে আমাদের একটা মরাল জায়গা আছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, আর যেহেতু পার্লামেন্টারি ইলেকশন আমরা পাশ করেছি, যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা পালন করার বাধ্যবাধকতা আমার নেই। আইন দিয়ে তো আপনি আমাকে আটকাতে পারছেন না। তাহলে কি দাঁড়াবে এটা বলুন তো? যে কারণে আমরা বলেছিলাম যে গণভোট তো অবশ্যই যদি হতে পারতো এরকম যে পার্লামেন্ট ইলেকশনটা হলো, ইলেকশন হওয়ার পরে আমাদের 5ই আগস্ট এবং তার পরবর্তীতে সরকার, সেই সরকারটা হচ্ছে কন্টিনিউইটি অফ কনস্টিটিউশন, এবং এই সময় যে কাজগুলো হয়েছে সেটা দেশ এবং জনগণের স্বার্থে হয়েছে, এই ব্যাপারে আমরা পার্লামেন্টে অ্যাকসেপ্ট করে নিলাম। সংবিধানের 7-এর ক এবং খ এই দুটো অনুচ্ছেদ বাতিল করে দিলাম, দিয়ে আমরা এরপরে জনগণকে বললাম আচ্ছা আপনারা সন্তুষ্ট আছেন তো আমাদের এই কাজে? জনগণ বলে যে হ্যাঁ সন্তুষ্ট আছি। তাহলে এই গণভোটের একটা বলবো যে গণসম্মতির মানে হয়। আমার কাছে মনে হয়েছে গণভোটটা নিয়ে প্রথম একটা গণবিড়ম্বনার মধ্যে পড়ে যাব, তারপরে এটা নিয়ে আমরা এটা একটা আলোচনার বিষয় হবে, কিন্তু এটার কোনো কার্যকারিতা থাকবে না। আচ্ছা ধরুন 75 সালের পরে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হওয়ার পর 77 সালে এসে গণভোট হয়েছিল। 82 সালে 24শে মার্চ এরশাদ ক্ষমতা দখল করার পরে 85 সালে গিয়ে গণভোট হয়েছিল। তাহলে ওগুলো তো তারা মানে ক্ষমতায় এসে ক্ষমতা সংহত করে তারপরে তারা গণভোটটা নিয়েছিলেন। জি। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে গণভোটটা নিয়ে এত আলোচনা, এত সময়ক্ষেপণ করার কোনো দরকার ছিল না। মূলত যেটা দরকার ছিল যে গণচাহিদা, জনগণ এই অভ্যুত্থানের মধ্যে যে গণচাহিদাটা তৈরি হয়েছিল, সেই চাহিদা পূরণে এই সরকার কতখানি সাফল্যের পরিচয় দিয়েছে, কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে, ভবিষ্যতের সরকার যেন সেগুলো খেয়াল রাখে, আর যতটুকু অর্জন হয়েছে সেটা যেন জনগণের হাতছাড়া না হয়। মানুষ যেন বলতে না পারে আমাদের কি অভ্যুত্থানটা বেহাত হয়ে গেল। আমাদের যেটা কামাল ভাই বলছিলেন যে প্রেক্ষাপটটা, এরপর আশাবাদটা আমি করতে চাচ্ছি এই কারণে যে যেখানে জন বা গণ এই মর্যাদাগুলোই আমরা দেই না, উচ্চারণ করি ব্যাপক, একজনকে কয়েকজন ধরে মার দিলাম, বলে দিলাম গণমার, অর্থাৎ এই শব্দগুলো কোথায় প্রয়োগ করতে হবে ওটাও আমরা অনেক সময় খেয়াল করি না। তো এরপরও যখন এই জন বা গণের একটা মর্যাদা দেওয়ার চর্চা শুরু হবে বলে মনে হচ্ছে, যেখানে কিছু দেয়ারে অভ্যাস নাই, অন্তত দেয়ার যে একটা চর্চা হবে, শুরু হবে, সেটাকে পজিটিভলি দেখতে চাই। আর রতন ভাই যেটা বলছেন এটা পারিপার্শ্বিকতার বলছেন, আর আমাদের আগের তিক্ত অভিজ্ঞতাগুলোর কথা বলছেন। এবার যেহেতু 24 পরবর্তী প্রেক্ষাপট, পরিস্থিতির মধ্যে ভিন্নতা আছে, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো যদি একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আসে, শেষ পর্যন্ত রতন ভাই যে জটিলতাগুলোর আশঙ্কা করছেন সেগুলো থাকবে না। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো আসলেই অত্যন্ত শক্তিশালী। রতন ভাইরা অনেকগুলো ত্রুটি ধরেছেন, কেউ কেউ এগুলো সমালোচনা করছেন, অন্যান্য রাজনৈতিক দলও কিছু ত্রুটি ধরেছে। আমার জায়গা থেকে আমি মনে করি এগুলো সমালোচনার বিষয় না, আলোচনার বিষয়। যেহেতু ত্রুটিগুলো সামনে এসেছে, নিশ্চয়ই সরকারে যারা আছেন তারা এগুলো ভাবনায় নেবেন। আবার জনগণকে একেবারে বোকা মনে করারও কিন্তু উপায় নাই। যারা বলছেন যে জনগণ কিচ্ছু বোঝে না, না এটা ঠিক না, বোঝে, মোটামুটি ভালো মতোই বোঝে, আর যতটুকু দরকার ততটুকু 16 আনা বোঝে। তো ওই ক্ষেত্রে আশাবাদী থাকতে চাই যে গণভোটের যে একটা গণমর্যাদা আছে সেটা অন্তত প্রতিষ্ঠিত হোক, এবং হবে আশা করি। জি কামাল ভাই। রতন ভাই আপনার কাছে যাব প্রথমে, দুজনের কাছেই প্রশ্ন থাকবে। আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব যে প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন যে রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, কারণ উনি বলেছেন পর্যবেক্ষকের চোখ দিয়ে এবারে নির্বাচনকে দেখা হবে, এবং সেই চোখ যদি দুষ্টু হয় তাহলে সুষ্ঠু হবে না নির্বাচন। যদি প্রশ্ন করি যে এই সুষ্ঠু নির্বাচনের জন্য এটা কতটা জরুরি, এবং পর্যবেক্ষকদের আর কোন ধরনের নজরদারি প্রয়োজন আপনি মনে করেন? আসলে নির্বাচনটা সুষ্ঠু করবার জন্য দরকার হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের নিরপেক্ষ ভূমিকা, ভোটারদের সচেতনতা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বপূর্ণতা, পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষতা। পর্যবেক্ষকরা কি নির্বাচন সুষ্ঠু করবেন? পর্যবেক্ষকরা দেখবেন, পর্যবেক্ষকরা হয়তো একটা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টটা পক্ষপাত দুষ্ট হতে পারে। তিনি যদি কোনো একটা তাহলে তিনি পর্যবেক্ষকদের সুষ্ঠু চোখের কারণে
দুষ্ট চোখের কারণে সুষ্ঠু নির্বাচন বাতিল হয়ে যাবে। এর আগে তিনি বলেছেন তিনি একটা ঐতিহাসিক নির্বাচন করবেন, তিনি একটা শ্রেষ্ঠ নির্বাচন করবেন। আমরা বলছি ঐতিহাসিক নির্বাচন আমাদের দরকার নাই, আমাদের শ্রেষ্ঠ নির্বাচনও দরকার নাই, আমাদের দরকার একটা সুষ্ঠু নির্বাচন। এখন তিনি আবার এটা কি বলির পাঠা বানাতে চান নাকি বা পর্যবেক্ষকদেরকে? এটা ঠিক, কোনো একটা দলীয় পর্যবেক্ষক তার দলের কথা বিবেচনায় রেখে হয়তো পর্যবেক্ষণের রিপোর্টটা দেবেন, সেটা পরে যাচাই করে দেখা যাবে। কিন্তু পর্যবেক্ষকের রিপোর্টের উপর, আচ্ছা সাংবাদিকদের উপর নির্ভর করবে কি নির্বাচন সুষ্ঠু হওয়া? সাংবাদিকদের উপর এইটুকু নির্ভর করতে পারে যে একটা জায়গায় গোলমাল হয়েছে, আপনি ওই দলের লোক বলে এটাকে আপনি চেপে গেলেন, এইটুকু হয়তো আপনাকে দোষ দিতে পারি। অথবা এইটুকু দোষ দিতে পারি, গোলমাল যতটুকু হয়েছে আপনি তার চেয়ে একটু বেশি করে লিখেছেন, কিন্তু তার মাধ্যমে তো আর গোলমালটা থেমে যাচ্ছে না। তো ফলে কাকে দোষ দেব, কাকে টার্গেট করব, এগুলো আমরা মনে হয় সময় তালগোল পাকিয়ে ফেলছি। আমাদের মূল জায়গায় আমাদের কনসেন্ট্রেশনটা থাকা দরকার, ফোকাসটা কোথায় হবে। আমরা ফোকাস সরিয়ে দিচ্ছি বারবার। আমরা আমাদের এই রাজনীতিতে বারবার দেখছি যে ডাইভারশন অফ অ্যাটেনশনটা হচ্ছে খুব বেশি। যখন যে কাজগুলো করার দরকার তখন তার চাইতে আমাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়া দরকার, সেই সময় আমরা বন্দরে চলে গেলাম। আচ্ছা, আবার বন্দরের ব্যাপারে বলা হলো কি এখন তো চুক্তি হয়নি। আচ্ছা, চুক্তি হওয়ার পর আন্দোলন করলে, চুক্তি তো হয়ে গেছে, এখন আন্দোলন করে কি করবেন? তাহলে যদি কোনো আন্দোলন করতে হয় সেটা তো করতে হবে চুক্তি হওয়ার আগেই, তাই না? এই যে কথাগুলো বলেন, মানে আমাদেরকে তারা এত এত তুচ্ছ-তাচ্ছিল্য করেন এবং আমাদেরকে কামাল ভাই বলছিলেন যে দর্শক যারা জনগণ তাদেরকে মানে বোঝা হয় যে তারা কিছু বুঝেন না অথবা তাদেরকে কিছু জানারও দরকার নেই, এরা কেন এত জানতে চায়। হ্যাঁ, তো এইটাও একটা তাদের বিরক্তির কারণ। তা আমার মনে হয় যে এই মনোভাবটা দূর করা দরকার। পর্যবেক্ষকদের চোখটা ভালো থাকা দরকার, এটা ঠিক। নিরপেক্ষ পর্যবেক্ষক হলে খুবই ভালো হয়। নির্বাচনের একটা পার্ট, না নির্বাচনের পার্ট না, মানে ওখানে ওনারা কাজ করবেন যেহেতু ওনার ওটার সাথেই আছেন। পর্যবেক্ষকদের কি এমন কোনো ভূমিকা থাকবে তারা ভোটারদেরকে প্রভাবিত করবেন? পারবেন না, এটা তার ম্যান্ডেটের মধ্যে নাই। পর্যবেক্ষকদের এমন কোনো ক্ষমতা কি আছে ফলাফল পাল্টে দেবেন? সেটা তাদের নাই। পর্যবেক্ষকদের এমন কোনো বিষয় কি আছে নির্বাচনে তিনি গন্ডগোল লাগিয়ে দিতে পারবেন? নাই। পর্যবেক্ষক থাকবে কি নির্বাচনের পরের দিন তারা বলবেন যে আমাদের পর্যবেক্ষণে নির্বাচনটা এইভাবে সুষ্ঠু হয়েছে, অথবা এই ত্রুটিগুলো আমরা দেখেছি, এইটুকুই তো। ফলে এটাকে এত বেশি নজর দেওয়ার কারণটা কি বুঝলাম না। যাই হোক, তাদের অনেক কিছু বোঝার আছে, আমরা তো বুঝি না বলেই তো রাস্তায় আছি, বুঝলে হয়তো ওই সমস্ত জায়গায় থাকতাম। কামাল ভাই, ডাইভারশন অফ অ্যাটেনশন যেটা বলছিলেন, এটা আসলে হচ্ছে কিনা? একদম সঠিক বলেছেন, কিন্তু আবার একটু প্রেক্ষিত আছে, বাস্তবতাও আছে। পর্যবেক্ষক বা পর্যবেক্ষণ এসব নিয়ে অভিজ্ঞতা তিক্ত, বিশেষ করে গত 3টা নির্বাচনে এক একজনের 5-7টা করে পর্যবেক্ষক বা পর্যবেক্ষণ সংগঠন আছে। সম্ভবত জবেদ আলী অথবা আবেদ আলী এই ধরনের এক ভদ্রলোক ছিলেন, তিনি প্রতিটা নির্বাচনের আগেই 8-10টা পর্যবেক্ষক দল নিয়ে চলে আসেন। পরে দেখা গেল যে প্রত্যেকটা ভাড়াটিয়া, বা একই ভবনে একই ঠিকানায় ভিন্ন ভিন্ন সাইনবোর্ড। তো ওই তিক্ত অভিজ্ঞতার কারণে এই কথাগুলো আসছে বা আসা উচিত, একদম ভুলে যাওয়ার মতো বিষয় নয় এগুলো। তো আবার এই যেটা বলছি আমরা যে রাজনীতিতে যেন জড়িত না থাকেন, এখানে আমি একটু আপত্তি করতে চাই একদম পার্সোনালি, এটা যে জড়িত শব্দটাই কিন্তু বাজে শব্দ। বাজে কোনো কাজে ইনভলভ থাকলে ওটাকে জড়িত বলে। তো আসলে এই পর্যবেক্ষকদের কেউ কেউ কিন্তু আসলে জড়িতই ছিলেন। তারা বিগত 3টা নির্বাচনে বিশেষ করে ওই আওয়ামী লীগের সাথে বোঝাপড়া করে পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছেন। কারো কারো পর্যবেক্ষণ রিপোর্ট এমনও ছিল যে এতই সুন্দর নির্বাচন হয়েছে এই 18 বা 24 সালের নির্বাচনও, যে এই মডেল বিদেশে রপ্তানি করা যায়। আওয়ামী লীগ আবার এগুলো প্রচার করেছে যে দেখেন পর্যবেক্ষকরা কত ভালো বলেছে। তো ওই জায়গায় এবার সংস্কার না হোক, অন্তত সতর্কতার বিষয় আছে। সংস্কার ওখানে সম্ভব নয়, অনেক প্রতিষ্ঠান আছে নির্বাচন পর্যবেক্ষণ করে। তার কোনো কোনো কেন্দ্রে দেখা গেছে ভোটারের চেয়েও বেশি পর্যবেক্ষক গত 24 সালের নির্বাচনে। তো সেই জায়গায় প্রধান নির্বাচন কমিশনার তার জায়গা থেকে শালীনভাবে তাদেরকে সমাদরে করেছেন বলা চলে, কিন্তু এরপরও তারা রাজনীতিতে থাকুক, সেটা দূষণীয় নয়। কারণ আমাদের এখন যদি আমি একটু সময় নিয়ে আপনার থেকে বলি, আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন তিনিও তো একটা দল থেকে হয়েছেন। আমাদের কয়েকজন উপদেষ্টা আছেন বিভিন্ন দল থেকেই কিন্তু হয়েছেন, সরাসরি দল করতেন তারা, কিন্তু তাদের কার্যক্রম যখন পরিচ্ছন্ন হয় তাতে ওই রাজনীতি বা ওই দল কিন্তু শেষ পর্যন্ত সমস্যা হয় না। তো সেই ক্ষেত্রে পর্যবেক্ষকদেরকেও একটা আওতার মধ্যে আনতে হবে। অবারিত বা স্বাধীন করে দেয়া সেটা উচিত হবে না। তো ওই কারণে তিনি তাদের সূক্ষ্ম চোখের কথা বলছেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি ইতিবাচক। তো ইতিবাচকের আভ্যন্তরীণ বিষয় হচ্ছে
অনেক সতর্কতার দরকার আছে, কারণ ওখানে গাফিলতি ঘটলে তারা যে অনেক অঘটন ঘটাতে পারে। রতন ভাই যেটা আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা তো ভোট এদিক সেদিক করতে পারেন না, গত 2-3টা নির্বাচনে কিন্তু তারা আচ্ছা মতো এই কাজটা করেছেন। পরিচয় হচ্ছে পর্যবেক্ষক, অথবা এমনও ঘটেছে যে পরিচয় হচ্ছে আরেক প্রার্থীর এজেন্ট। দেখা গেছে সে 2টা পরিচয় একসাথে বহন করে, সে আরেকজন ডামি প্রার্থীর এজেন্ট, একই সাথে আবার একটা নির্বাচনী পর্যবেক্ষক দলের হর্তাকর্তা। সে মোটামুটি ওই এলাকায় বা ওই কেন্দ্রে চষে বেড়ায়, ডুয়াল রোল প্লে করছে। জি, তো ওই জায়গায় একটু সতর্কতার দরকার আছে, মানে ওইদিকে নজরদারিটা অবশ্যই করতে হবে। তাদেরকেও পর্যবেক্ষণে রাখতে হবে। তারা যদি শুনতে মনে কষ্টও পান, বাস্তবতা হচ্ছে তাদের এই পর্যবেক্ষকদেরকেও একটু পর্যবেক্ষণে রাখার আবশ্যকতা আছে। আজকে আমাদের একটা বেশ বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আপনারা জানেন। করাইল বস্তিতে আগুন লেগেছে এবং সেখানে 16টি ইউনিট এখনও কাজ করছে আগুন নেভানোর জন্য। এই ধরনের দুর্ঘটনা ঘটেই যাচ্ছে কিন্তু একটার পর একটা, এবং শীতকাল হলে এই যে বস্তিগুলোতে যে আগুন লাগে, এটা প্রায় প্রতি বছরই আমরা কিন্তু এই ধরনের ঘটনা দেখি। এবং এটা ছাড়াও এক একটা জায়গায় এয়ারপোর্টে আমরা দেখলাম, কেমিক্যাল গোডাউনে দেখলাম। এটার এই রিপিটেশনের কারণ বা রিপিটেটিভ ওয়েতে যে একটু উদ্বেগের বিষয় অবশ্যই। একটা হচ্ছে যে শীতকাল শুরু হয়েছে, শীতকালে এমন আগুন লাগতেই পারে, এই প্রত্যয় যোগ করে এটা এইভাবে ছেড়ে দেওয়ার বিষয় নয়। আগুনের বিষয়ে একটা কথা আছে যে আগুন লাগে না, আগুন লাগানো হয়। আগুন নিজে নিজে লাগে না, কোথাও কেউ না কেউ কোনো না কোনো ভাবে, উদ্দেশ্যমূলক ভাবে হোক আর দুর্ঘটনাও হতে পারে। যেহেতু সামনে একটা নির্বাচন, একটু ভিন্নভাবে মাথায় নিতে হবে। মাত্র গতকাল বোধহয় চট্টগ্রামে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, একটা কম্বলের গুদামে। গত রাতে ছোট্ট করে একটা আগুনের কাণ্ড ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ। এগুলোতে কিন্তু একটু একটু ইঙ্গিত পাওয়া যায়। আর যেই কড়াইল বস্তির কথা বলছেন, ওখানে আশপাশে যে বস্তিগুলো আছে, কড়াইল বস্তি, বেদে বস্তি, জিয়া কলোনি, আরও আছে কতগুলো, এগুলোতে মাঝে মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। ঘটার পর আমরা কয়েকদিনে নিয়ে খুব তৎপর থাকছি, ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ দিচ্ছি, একটা তদন্ত কমিটি হয়। এরপরে তদন্ত কমিটিতে কে ছিল কে আছে আমাদের ওগুলো জানা হয় না, ততক্ষণে আরেকটা আগুনের কাণ্ড ঘটে। কিন্তু কামাল ভাই, এখানে একটা কনস্ট্যান্ট জনসচেতনতাও তো একটা অবশ্যই দরকার আছে। জনসচেতনতায় কুলাচ্ছে না সেটা তো আর গোপন রাখার বিষয় নয়, কিন্তু এদের চেয়ে যে আরো বেশি সতর্ক বিভিন্ন বিষয়ে। মিরপুরেরটাও আপনি দেখেছেন যে কারা কারা শেষ পর্যন্ত জড়িত ছিল, মোহাম্মদপুরেরটাও কিন্তু আমরা তাই দেখেছি। চট্টগ্রাম ইপিজেডেরটা এখনো পরিষ্কার হয়নি, বিমানবন্দরেরটাও কিন্তু একটু একটু তথ্য আসছে, কিন্তু তথ্যগুলো আমাদের জন্য সুখকর নয়। মহল বিশেষের হাত ছিল ওখানে, কিন্তু সেটা আর প্রচার পাচ্ছে না। যেহেতু এখন আমরা নির্বাচন নিয়ে আছি, বন্দর নিয়ে আছি, আগামীকাল হয়তো আরেকটা নিয়ে যাব। এই সরকারের যতই বলা হোক অন্তর্বর্তী, তো এগুলো তো সিরিয়াসলি দেখতে পারে ইচ্ছে করলে। যে রাজনৈতিক সরকার দেখে না বা দেখতে পারে না, আমরা যুক্তি দেই যে তাদের লোকও ছিল আশেপাশে। এই সরকারের কিন্তু লোক বলতে সারা দেশের মানুষের সরকারের লোক। আমরা যারা সরকারের বিভিন্ন সমালোচনা করছি টুকটাক, কেউই কিন্তু বলছি না যে সরকার থাকার দরকার নাই, এই সরকার চলে যাক, এই সরকার উৎখাত করতে হবে, তা না। সমালোচনাগুলো করা হচ্ছে সহযোগিতামূলক। তো এই আগুন নিয়েও একটা দৃষ্টান্তমূলক তদন্ত বলেন আর পদক্ষেপ বলেন এ সরকার নিতে পারে, নেয়ার ওই সুযোগ আছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, শক্ত কোনো ব্যবস্থা নিলে, একদম এক্সক্লুসিভ কোনো তদন্তের ব্যবস্থা করলে কেউ বাধা হয়ে দাঁড়ানোর সাহস পাবে না। এটা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে যদি করা হয় সেটার তদন্ত করা হয়। আর যদি এমনটা হয়ে থাকে যে ওখানকার অবকাঠামো পারিপার্শ্বিকতাটাই এরকম, তাহলে সেটারও একটা ফয়সালার দিকে অবশ্যই যাওয়া উচিত। এবং ক্যাপাসিটি অফ দ্য ফায়ার, মানে যারা ফায়ার ব্রিগেডের, সেখানে আমরা কিন্তু প্রতিবার দেখি তাদের বেগ পেতে হয়। এই একটা বাহিনী, তাদের ইকুইপমেন্ট ওয়াইজ, বাংলাদেশে এই একটা বাহিনী অন্যান্য যে কোনো বাহিনীর চেয়ে এই বাহিনীটা প্রতিনিয়ত পরিশ্রম করতে হয়। আমরা যেমন বলে যে শীতকালে আগুন লাগে, তাদের কিন্তু ওইটা মনে করে বাকি 7-8 মাস শুয়ে থাকার অবস্থা নেই, তাদের সারাক্ষণ ডিউটি করতে হয়। এবং তুলনামূলকভাবে এই বাহিনীটির বিরুদ্ধে অভিযোগও কম। তো সেই জায়গায় আমরা অবশ্যই এই সরকারটা সিরিয়াসলি দেখবে, ওই প্রত্যাশাটা আমরা করব। জি, রতন ভাই, আপনার কাছ থেকে একই বিষয় জানতে চাচ্ছি। এই যে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কয়েকদিন ধরে তো বারবারই দেখছি, ছোট বড় এই ধরনের। এখানে তদন্ত কমিটিগুলো, এটাও খুবই একটা কমন ফ্যাক্টর, যেটা আসলে তাদের মনিটরিংটাই, তদন্ত কমিটির উপরে যে মনিটরিং, সেটার আপনি কোনো অভাব দেখছেন কিনা, বা এই ক্ষেত্রে আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? গতকাল ছিল 24শে নভেম্বর। জি, আজ থেকে 13 বছর আগে তাজরিন নামের একটা মানে ফ্যাক্টরিতে আগুনে পড়ে 113 জন শ্রমিক মৃত্যুবরণ করেছিল।
13 বছরে ওই মানে অগ্নিকাণ্ডের বিচার হয়নি। গতকাল আমরা যখন জুরাইন কবরস্থানে অজ্ঞাতনামা শ্রমিকদের কবরে ফুল দিতে গিয়েছি, ওখানে কয়েকটা এপিটাফ আমরা তৈরি করে রেখেছিলাম। ওখানে একটাতে লেখা আছে এরকম, এখানে আছে তার নাম ফাহমিদা, বয়স 22, ব্র্যাকেটে তার নাম হতে পারতো ফাহমিদা, কারণ তার নাম কিন্তু রেজিস্টারে ছিল না। অজ্ঞাতনামা শ্রমিকদের কবরস্থান হিসেবে ওখানে তাদেরকে সাহিত্য করা হয়েছে। এরপরে দেখুন কতগুলো অগ্নিকাণ্ড হলো 13 বছরে, সেগুলো কি বন্ধ হলো? করাইল বস্তি, এই বস্তি নিয়ে অনেক কথা আছে। বস্তির জায়গা দখল, বস্তির উপর দখল বাণিজ্য, বস্তির ঘর ভাড়া, এগুলো নিয়ে মাঝে মাঝেই কিন্তু আগুন লাগানো হয়। এইরকম একটা কথা ওখানে খুব প্রচলিত আছে। আগুন লাগে না, কামাল ভাই যেটা বলছেন, আগুন লাগানো হয় কারো না কারো দখলটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। তো এই একটা বিষয় আছে। আর এ যাবৎকালের যতগুলো ঘটনা ঘটলো, সর্বশেষ দেখুন যে শিয়ালবাড়ি যে মিরপুরের চাপা পড়ে গেল না, আমরা অপেক্ষায় আছি আর একটা আগুন লাগার জন্য। ফলে তদন্ত কমিটি যতগুলো গঠিত হয়েছিল সেই কমিটির রিপোর্টগুলো কেন প্রকাশিত হলো না সেটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা যে অগ্নিকাণ্ড, এটা একটা মানুষের জীবনটাকে সর্বনাশের দ্বার প্রান্তে নিয়ে যায়। যখন এই আহাজারি শুনি তখন মাঝে মাঝে মনে হয় 5 বছরের 7 বছরের সঞ্চয়টা যখন চোখের সামনে পুড়ে ছাই হয়ে যেতে দেখে, যখন দেখে উপায় নাই, একটা উপায়হীন অসহায়ত্ব মানুষকে যে কী বানায়, এই বস্তিবাসীদের কাছে গেলে আমরা দেখি। কিন্তু সেটা নিয়ে কেন ব্যবস্থাটা হয় না? কেন আমাদের কোনো একটা জায়গায় আগুন লাগলে তার নেভানোর মতন পানির ব্যবস্থা নাই? একটা লরি পানি নিয়ে আসে, ওই পানিটা শেষ হওয়ার পর আমাদের ফায়ার ফাইটারদের দৌড়াতে হবে কোথায় পানি আছে সেই পানি খুঁজে আনার জন্য। তাহলে ঢাকা শহর 2 কোটি মানুষের শহর, এই ঢাকা শহরকে টিকিয়ে রেখেছে কারা? ড্রাইভার, বাড়ির গৃহকর্মী, তারপরে ছোট দোকানদার, দোকান কর্মচারী, হোটেল কর্মচারী, তারা থাকে কোথায়? 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা বেতনের চাকরি করে গার্মেন্টস শ্রমিকরা তারা থাকে কোথায়? থাকে তো বস্তিতে। মানে ঢাকা শহরকে আধুনিক করবার জন্য তাদেরকে আমরা মানবেতর জীবনে রেখেছি। সেইটাও আবার 5 বছর পর পর আমরা নির্বাচন করতে না পারলেও 5 বছর পর পর তার সাধারণ সংসার পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এটা একটা রাষ্ট্রের দায়হীনতা, এটা ওই মানুষগুলোর জন্য উপায়হীনতা, আর রাষ্ট্রের কাছে হচ্ছে দায়হীনতা। আমরা মনে করি যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। অগ্নিকাণ্ডে যাদের সর্বস্ব হারালেন তাদের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত। আর অগ্নিকাণ্ড এমন কোনো ঘটনা নয় যেটা নিরাময়যোগ্য নয় বা যেটা ঠেকানো যাবে না। সেখানে অগ্নি সতর্কতাটা যেমন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের জন্যেই এই সতর্কতাটা অবলম্বন করবে, এই প্রচারণাটাও থাকা দরকার। যে জায়গাগুলোতে বারবার এই ঘটনাগুলো ঘটে আমাদের প্রচারটাও তো সেইখানেই বেশি বেশি হওয়া দরকার, সতর্কতাটা তো সেখানে বেশি বেশি হওয়া দরকার। সেই জায়গাগুলোকে আমরা করেছি। ফলে আমার মনে হয় অ্যাওয়ারনেস গুলোও কি মানে অ্যাডিকুয়েট ওয়েতে হয় কিনা, আসলে যেটা আমরা বলছি যে জনসাধারণের জন্য যে অ্যাওয়ারনেস। দুটো জিনিস হচ্ছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রচুর যুব শক্তি ওখানে আছে। দেখবেন কোথাও একটা জায়গায় আগুন লাগলে যুবকরা, তরুণরা এসে নেভানোর জন্য ব্যবস্থা করে। হ্যাঁ, তো যে এত ছেলে মেয়ে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করে, এই মানুষগুলোকে আমরা ফায়ার ফাইটার হিসেবে কি প্রশিক্ষণ দিয়ে রাখতে পারি না? তাহলে আমি যদি চেষ্টা করি যে করাইল বস্তিতে 700 আমাদের ছেলে মেয়ে আছে কিংবা 1000 ছেলে মেয়ে আছে, ওখানে সব মিলে প্রায় 2 লক্ষের প্রমাণ বসবাস, অন্তত 1000 ছেলে মেয়ে আছে যারা অগ্নি নির্বাপনের প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের প্রতি মাসে একবার করে একটা ফায়ার ড্রিল হয় এবং এলাকার মানুষরা বোঝে যে দেখুন আপনার ঘরের সঙ্গে ঘর লাগানো, একজনের ঘরে আগুন লাগলে সে আপনার বন্ধুর ঘরেও আগুন চলে যেতে পারে, শত্রুর ঘরেও আগুন চলে যেতে পারে। আগুন কিন্তু বন্ধু শত্রু চেনে না। ফলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার। অন্তত 50টা ঘরের মাঝখানে ছোট্ট একটা ফাঁকা জায়গা রাখা দরকার, যাতে ওই ফাঁকা জায়গাটা পার হয়ে আগুনটা আসতে না পারে। অন্তত ক্ষতিটাকে কীভাবে তাহলে দুটো কাজ হয়, ওই ফাঁকা জায়গায় বাচ্চারা একটু খেলাধুলো করতে পারবে, ফাঁকা জায়গায় দরকার হলে উন্মুক্ত ক্লাস হতে পারে বয়স্কদের জন্য, ফাঁকা জায়গায় মাঝে মাঝে দাতব্য চিকিৎসার ব্যবস্থা হতে পারে, ফাঁকা জায়গায় ছোটোখাটো বাজার হাটও হতে পারে, আবার ফাঁকা জায়গাটা একটা আগুন সুরক্ষা প্রাচীরের মতো কাজও করতে পারে। এরকম কত কিছু করা যায় না? সেগুলো করতে গিয়ে যদি আমি না পারতাম তাহলে আমি বলতাম যে আমি করতে গিয়ে পারি নাই। আসলে আমরা করেছি কি, করাইলে যখন আমরা যাই তখন দেখি এই মানুষগুলো ঢাকা শহরকে কাঁধে করে নিয়ে রক্ষা করছে, ঢাকা শহরটাকে সুন্দর করছে, ঢাকা শহরকে গতিশীল করছে। কিন্তু আমরা গালি দেওয়ার আগে সবার আগে করাইল বস্তিকে গালি দিই। এর আগে আমরা আগারগাঁও বিএনপি বস্তিকে গালি দিতাম, এখন বিএনপি বস্তি সব উচ্ছেদ হয়ে গেছে, সব বহুতল ভবন হয়ে গেল। এখন কি ও ভাববে যে আজ থেকে 30 বছর আগে এখানে বস্তি ছিল?
আচ্ছা আগুনে কত মানুষের হ্যাঁ হ্যাঁ মৃত্যু হয়েছে। এই যে পরিবাগে এখানে বস্তি ছিল, এখন কি বিশাল বিশাল ভবন তৈরি হচ্ছে, তারা সব উচ্ছেদ হয়ে গেল। কোথায় হারিয়ে গেল এই মানুষগুলো? এই মানুষগুলো কিন্তু ঢাকারই চারপাশে আছে, কারণ এই মানুষগুলো ছাড়া ঢাকা শহর চলবে না। ঢাকা শহরে তারা তাদের প্রয়োজন আছে, কিন্তু ঢাকা শহরে তাদের থাকার জায়গা করে দেবে না। ফলে তারা তাদের মতো করে ব্যবস্থা করে, সেটাও মাঝে মাঝে আবার আগুনে পুড়ে যায়। এই জায়গায় আমরা মনে করি রাষ্ট্রের উদ্যোগটা দরকার, ব্যবস্থাপনাটা সতর্ক হওয়া দরকার, মানুষের সচেতনতা দরকার, আর একটা পিরিয়ডিক্যাল পর্যবেক্ষণ, মনিটরিংটা আমাদের এখানে খুব দরকার। আপনি কোনো শেষ কিছু বলতে চান কিনা? যেরকম আমরা বলছি অ্যাওয়ারনেস বিল্ডিং এবং ক্যাপাসিটি বিল্ডিং মনে করিয়ে দিতে চাই একেবারে শেষের দিকে আমরা ছোট্ট করে। জি, বঙ্গবাজারের ঘটনাটা ছিল বিশাল, আমরা ফলো আপ কিন্তু দেখিনি। আর পরে নিমতলি বা যেটা বলছেন রতন ভাই, তদন্ত কমিটির তদন্ত, মানে ওটার মনিটরিং, ওগুলো আমরা আজ পর্যন্ত জানি না। পরিস্থিতি কিন্তু এখনো তাই আছে। প্রথম দিকে ফায়ার ব্রিগেড বা কনসার্নরা একটা প্রতিক্রিয়া দেন যে কি কি কারণে আগুন লেগে থাকতে পারে। ওই কারণগুলোর জন্য কিন্তু তদন্ত কমিটি পর্যন্ত অপেক্ষা করতে হয় না। ওই কারণগুলো কিন্তু তাৎক্ষণিকভাবেই একটা ফয়সালার উদ্যোগ নেওয়া যায়। কিন্তু আমরা আজ পর্যন্ত কোথাও ওই ধরনের উদ্যোগ বা কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু দেখিনি। তো এই সরকারও তো পারে, বরং একটু সুন্দর করে পারে, একটা দৃষ্টান্ত রাখতেও পারে। আজকের কড়াইল বস্তি নিয়ে শুরু হোক না, আমার বিশ্বাস রতন ভাইরা আজকেই সেখানে যাবেন, হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারা যাবেন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাম প্রগতিশীল দলগুলো এদিকে অ্যাটেনশনটা কিন্তু প্রচুর দেয়, এবং তারা নিজেদের মতো করে ছোটোখাটো তদন্তও করে। কখনো তাদের সাথেও ওইভাবে সলা পরামর্শ হয় কিনা, পরামর্শ নেওয়া হয় কিনা, সেটার গরজও কিন্তু আমরা খুব একটা দেখি না। তো এই সরকার তো চাইলে বড় দলগুলোকেও কাজে লাগাতে পারে, ছোট দলগুলোকেও কাজে লাগাতে পারে। এই কাজে লাগানো অর্থাৎ তাদের কাছ থেকে অবজারভেশনটা নেয়া, পর্যবেক্ষণটা নেয়া, প্রকারান্তরে তথ্য নেয়া। তো সেদিকে যদি সরকার একটু অ্যাটেনশন দেয়, সম্ভবত এটা দৃষ্টান্তমূলক একটা কাজে হবে। জি, ধন্যবাদ কামাল ভাই এবং রতন ভাই, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন।